এখনই আসবো, ২ মাস পরে আসবো, ডিসেম্বরে আসবো নাকি ২৭শে ডিসেম্বরে আসবো? এটা আসলে তো বলা মুশকিল এখন। এই মুহূর্তে একদম এক্সাক্ট টাইম ফ্রেমটা বলা মুশকিল। বাট আমি আশা করছি যে বাই এন্ড অফ দিস ইয়ার আসতে পারবো। সেটা অক্টোবর হোক, নভেম্বর হোক, ডিসেম্বর হোক। যে আপনি কবে ফিরবেন, মানে আপনার কাছে কি মনে হয় যে আপনার ফেরাটা কি শুধু আইনি বাধা নাকি পরিস্থিতি একটা বড় ভূমিকা আছে? মেবি একসময় পরিস্থিতি একটা বড় ভূমিকা ছিল, বাট এখন আমার কাছে মনে হয় না যে পরিস্থিতি একটা বড় ভূমিকা। এখন আমার কাছে মনে হয় আইনি বাধাটাই বড় বাধা। মানে আইনি বাধা তো আদালতে মানে যাওয়ার একটা সুযোগ আছে, নিশ্চয়ই আছে। সেই পরিস্থিতি কি আপনার জন্য আছে যে আপনি এসে আদালতে মানে বা আপনার আইনি ব্যবস্থার পদক্ষেপ নিলেন? হ্যাঁ, মানে ধরেন আমি যদি এখন দেশে যেতে চাই, কেউ তো আসলে আমাকে বাধা দিবে না। আমার বাধার জায়গাটা কোথায়? আমার বাধার জায়গাটা হচ্ছে বিদেশে যাওয়াটা, যেটা আমার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। যেহেতু আমার ফ্যামিলি বিদেশে থাকে, শুধু ফ্যামিলির জন্য না, আপনি যদি ধরেন খেলার কথাও চিন্তা করেন, এমন যদি হয় যে আমি ন্যাশনাল টিমে খেলতে পারছি, দেশে গিয়ে ন্যাশনাল টিমে খেলছি, আইনি প্রক্রিয়াগুলো সমাধান করার চেষ্টা করছি লিগ্যাল ওয়েতে। কিন্তু এই সময় এমন হলো যে আমাদের বিদেশে একটা সিরিজ আছে। আমরা যেহেতু দেশ থেকে নিষেধাজ্ঞা আছে, সেটা আমি কিভাবে তখন করব? কিংবা আমার ফ্যামিলির কাছে যেতে হবে, সেটা আমি কিভাবে করব? তো সেটার আইনি প্রক্রিয়াটা কি আমি খুব একটা জানি না, যে কিভাবে এটা সমাধান করা যায়। অবশ্যই লয়ারদের সাথে কথা বলতে হবে। এখনো যদি ওইভাবে খুব একটা কোন লয়ারের সাথে যোগাযোগ করা হয়নি। তো আসলে এই প্রক্রিয়াটা সম্পর্কে আমার আইডিয়াটা একটু কম। মানে এতগুলো দিন হয়ে গেল সাকিব, অনেকদিন ধরে কথা হচ্ছিল যে আপনার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে মানে এই সমস্যার সমাধানগুলো করতে হবে। মানে আপনি কি কোনো সরকারি পর্যায়ের কোনো আশ্বাসের জন্য অপেক্ষা করছেন যে তারপরে আপনি আইনি প্রক্রিয়া শুরু করবেন? আহ, আশ্বাস তো একটু দরকার হবে বলে আমি মনে করি। যে ঠিক আছে, আপনি আইনি প্রক্রিয়া গুলা শুরু করেন, আপনার আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আপনার নিরাপত্তা নিশ্চিত করা হবে, এই ধরনের একটা ইয়ে হলে, কমিটমেন্ট হলে আমার কাছে মনে হয় যে আমার জন্য কাজটা করা অনেক ইজি হয়ে যাবে। এখন যেটা হচ্ছে যে কমিটমেন্ট করাটাও তো আসলে মুশকিল। কমিটমেন্ট করলো, কমিটমেন্ট রাখতে পারলো না গভর্নমেন্ট, সেই জায়গা থেকে তাদের তখন একটা ঝামেলা হয়ে যেতে পারে। তো এই মানে বাংলাদেশের যে সিচুয়েশন দূর থেকে আসলে বলা মুশকিল। আমি শিওর আগে থেকে এখন অনেক বেটার, বাট এখনো যে পুরোপুরি গভর্নমেন্টের কন্ট্রোলে সবকিছু, আমি সেই বিষয়ে নিশ্চিত না। এখন যে দেশে ফিরতে পারছেন না, মানে নিরাপত্তার কথা বলেন বা আইনি বাধার কথা বলেন, এটা কি আপনাকে হতাশ করে না? আপনি যতই অবশ্যই নিরাসক্ত হন, frustrated হন। না, সেটা তো অবশ্যই। আপনি মানে আমি যেটা বললাম যে আমি ভালো আছি, ভালো আছি, ভালো তো অনেক বড় ডেফিনেশনও আছে, এবং ভালো কতটা কি কত থাকতে পারে, মানে অল্প ভালো, মোটামুটি ভালো, অনেক ভালো, খুব বেশি ভালো, ভালো থাকার অনেক রকম ওয়ে আছে। তো স্বাভাবিকভাবে এটা তো ফ্রাস্ট্রেটিং যে আমি দেশে যেতে পারছি না। এবং সেই জায়গা থেকে আমি যেটা আপনাকে বারবারই বলছি যে আমি তো চেষ্টা করে যাচ্ছি বলে আমার মনে হয়, আমার জায়গা থেকে যতটুকু সম্ভব। বাট সবকিছু আসলে আমার কন্ট্রোলে নাই। বাট আমি যদি এক সপ্তাহের আপডেট বলেন, আপনি আপনার কি আশাবাদ বেড়েছে নাকি মানে আগের জায়গাতেই আছেন দেশে আমি ফিরে? সবসময় আশাবাদী মানুষ, আমি সবসময় আশাবাদী মানুষ, এবং এখনো আশা আছে। উম, আসবো তো শিওর, এখন এটা মানে বেঁচে থাকলে আসবো, এটা শিওর মোটামুটি ইনশাল্লাহ। কিন্তু এটা এখনই আসবো, ২ মাস পরে আসবো, ডিসেম্বরে আসবো নাকি ২৭শে ডিসেম্বরে আসবো, এটা আসলে তো বলা মুশকিল এখন। এই মুহূর্তে একদম এক্সাক্ট টাইম ফ্রেমটা বলা মুশকিল। বাট আমি আশা করছি যে বাই এন্ড অফ দিস ইয়ার আসতে পারবো। সেটা অক্টোবর হোক, নভেম্বর হোক, ডিসেম্বর হোক। আপনি রাজনীতি যখন করবেনই, তখন কেন আপনি নিজে দল করে ইমরান খানের মতো ক্যারেক্টার হতে বললেন না? মানুষের আসলে অনেকের অনেক ধরনের চিন্তা থাকে, এবং প্রতি মানুষের চিন্তা একরকম হবে না, সেটাও খুব স্বাভাবিক। এবং প্রতিটা মানুষের চিন্তাকে আমি সম্মান জানাই, কারণ স্বাভাবিকভাবেই তারা তাদের জায়গা থেকে যেটা বেস্ট মনে করেছে সেটাই চিন্তা করে। আহ, আমার এই দলের সাথে যুক্ত হওয়ার আসলে একটা রিজন হচ্ছে, আমি মনে করেছি যে এই দলের সাথে যুক্ত থাকলে আমি দেশের হয়ে কাজ করতে পারবো, আমার এলাকার হয়ে কাজ করতে পারবো, এবং আমি একটা
ভালো ডিফারেন্স মেক করতে পারবো বলে আমার কাছে মনে হয়েছে, এবং সে কারণেই আমার কাছে মনে হয়েছে যে আহ, এটাই সঠিক দল। আমি বলছি না অন্য কোনো দল সঠিক না, বাট সঠিক হলেও তো দুইটা সঠিকের একটা সঠিক আপনি চুজ করতে হবে। তো সেই জায়গা থেকে আমার চুজ করা, এবং আমি মনে করি যে আমি ভুল কিছু করিনি। আপনার আরেকজন প্রশ্ন করেছেন আপনার ভক্ত যে আপনি নির্বাচন করেছেন কি কোনো ইনসিকিউরিটি থেকে, যে খেলা ছাড়ার পরে নির্বাচন করলে হয়তো আপনি পাশ করতেন না, এই জন্য খেলোয়াড়ি জীবনেই নির্বাচনী বৈতরণী পার হয়েছেন? আহ, সেটা তো আসলে তখনকার সময়ের ব্যাপার। আম, খেলোয়াড়ি অবস্থায় যেহেতু ছিলাম, একটা ভাইব ছিল। আসলে সেই ভাইবটা কতটা মাগুরাতে ছিল সেটা তো আহ, বুঝতে হবে সবাইকে। আসলে মানুষ স্বাভাবিকভাবে ভাবছে যে আমি মনে হয় পুরো বাংলাদেশ থেকে ইলেকশনটা করেছি। ইলেকশনটা আমি করেছি হচ্ছে মাগুরা থেকে। মাগুরাতে আমি জন্মের পর থেকেই ছিলাম। ওটা আমার আহ, মানে পৈতৃক বাড়ি বলতে পারেন। তো সেই জায়গা থেকে আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সবসময় মাগুরাতে ফয়সালে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও সেটাই থাকবো। খেলোয়াড় হওয়ার কারণে যেটা ছিল যে আমার একটা পরিচিতি ছিল সারা বাংলাদেশে, কিন্তু আসলে সারা বাংলাদেশের মানুষ কিন্তু আমাকে ভোট দেয়নি। তো এই জায়গাটা আসলে মানুষের একটু চিন্তা করা উচিত প্রথমে, যে আসলে আমাকে তো ভোট দিয়েছে মাগুরার মানুষ। এখন সেখানে মানুষ কি চিন্তা করে ভোট দিয়েছে এটা তারা ভালো বলতে পারবো। এই ডিসিশনটা আসলে কিংবা এই চিন্তাটা আমার করাটা আসলে মুশকিল, যারা তারা কি চিন্তা করে আমাকে ভোট দিয়েছে। বাট স্বাভাবিকভাবেই তাদের একটা এক্সপেকটেশন ছিল আমার প্রতি, এবং তারা মনে করেছে যে আই এম দি রাইট পারসন ফর দেম, যে তাদেরকে তাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে পারি, এবং সেই কারণে হয়তো তারা আমাকে জয়যুক্ত করেছিল ওই সময়। সাকিব, আপনাকে নিয়ে রাজনৈতিক আলোচনা অনেকবার আপনি করেছেন, হয়েছেও। আমি এটা শুরু করলাম এই কারণে যে মানুষের প্রশ্নগুলো এই সংক্রান্তই ছিল। শেষ প্রশ্ন, আপনার রাজনীতিতে এন্ট্রি এবং এখনকার পরিস্থিতি নিয়ে ডু ইউ রিগ্রেট? না, রিগ্রেট করার কিছু নাই। আমার কাছে মনে হয় না যে রাজনীতি করাটা খারাপ কিছু। প্রথমত যখন আমি ক্রিকেট খেলা শুরু করেছি, খুব বেশি মানুষ হয়তো ক্রিকেটকে প্রফেশন হিসাবে নেয়নি, কিন্তু এখন যদি আমি চিন্তা করি অনেক মানুষ আছে কিংবা তাদের প্যারেন্টস আছে ক্রিকেটকে প্রফেশন হিসাবে নিতে উৎসাহিত করে। আমার ইচ্ছা, এবং সেটা ছিল এবং এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, যে এমন কিছু ডিফারেন্স মেক আমি করব কিংবা করার ইচ্ছা আমার আছে, যেটা থেকে আসলে মানুষ উৎসাহিত হবে যে না, রাজনীতি করেও ভালো কিছু করা যায়, এবং এরকম একটা দেশে ডিফারেন্স মেক করা যায়, যেটাতে আরো বেশি ইম্প্যাক্ট পড়বে কিংবা পড়তে পারে বলে আমি মনে করি। সাকিব, রাজনৈতিক আলাপ আমরা আর না করি। একটা প্রশ্ন ছিল আমার, একটা পারসেপশন, মানে ফিসফাস হতো গত 1-1.5 বছরে, আমি অনেকবার শুনেছি যে যে সাকিব আল হাসান দেশে ফিরলে আপনার রাজনৈতিক দল সেটি মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এরকম একটা ভাইব নানা সময় নানা জায়গায় শোনা গেছে। মানে মনে হচ্ছিল যে আপনি আওয়ামী লীগকে লিড করবেন বা এরকম কিছু, যদি সেই সময় আপনি চলে আসতেন, বা একটা আপরাইজিং হতো, মানে কাউন্টার আপরাইজিং হতো। আপনার কি এরকম কোনো মানে কোনো প্রক্রিয়ার সঙ্গে আপনি ইনভলভ ছিলেন, বা আপনার এরকম মনে হতো কখনো? আপনার কাছে এরকম কখনো মনে হয়নি? আসলে আমি এত ডিপলি কখনো চিন্তাও করিনি যে এরকমও হতে পারে, মানুষ চিন্তা করে। আমার কাছে মনে হয়েছিল যে প্রসেসটা খুবই সিম্পল এবং নর্মাল, যে আমি দেশে যাচ্ছি, আইনি প্রক্রিয়াগুলো হচ্ছে, বাট আমি আমার খেলাটা চালিয়ে যেতে পারছি। বাট এটা একটা নতুন ধারণা আমার কাছে মনে হয়, আমার আমার কাছে অন্তত, যে এরকম একটা সিচুয়েশন আসলে ক্রিয়েট হতে পারে। আসলে হতে তো পারে অনেক কিছুই, যেটা আমি বললাম যে চিন্তা করলে তো আসলে চিন্তা শেষ হবে না। কিন্তু আমি সিম্পল রাখতে চাই, এবং সে কারণে আমার কাছে মনে হয়নি যে এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে কিংবা হওয়ার সম্ভাবনা আছে। সাকিব, আপনাদের জনপ্রিয়তা, মানে আপনার জনপ্রিয়তার জন্য কিন্তু যে কোনো রাজনৈতিক দল মুখিয়ে থাকে। আপনার জনপ্রিয়তার কারণে কিন্তু আপনি নমিনেশন পেয়েছিলেন। আপনি অন্য পেশায় থাকলে আমি জানি না কি হতো। একই কথা প্রযোজ্য মাশরাফি বিন মুর্তজার ক্ষেত্রেও, মানে আপনাদের জনপ্রিয়তাকে কোনো একটি দল এনক্যাশ করেছে বা অন্য কোনো দল করতে পারতো। আপনার কি মনে হয় না যে আপনারা ব্যবহৃত হয়েছেন? না, আমার কাছে এটা কখনোই মনে হয় না। আমি এটা বিশ্বাসও করি না, এবং আমি
যেটা আগেও বলেছে যে কেউ আমাকে ফোর্স করেনি, কেউ আমাকে নিয়ে যায়নি, কেউ আমাকে রিকোয়েস্ট করেনি, এটা আমার নিজের ইচ্ছা থেকেই। মাশরাফি ভাইয়ের বিষয়টা উনি নিজে বলতে পারবেন, কারণ উনি কোন চিন্তা থেকে গিয়েছিলেন সেটা উনি ভালো বলতে পারবেন। বাট আমি যেটা বললাম, আমার ক্ষেত্রে এরকম কিছুই হয়নি কখনোই। ওকে, মাগুরা ফয়সাল থেকে আমরা সাকিব আল হাসান হওয়ার গল্প শুনি। আপনি বিকেএসপিতে এলেন, মানে বিকেএসপি নিয়ে আপনাকে আমি আগেই বলেছিলাম যে এই জায়গাটা নিয়ে আমরা একটু সময় দিব, যেহেতু আপনি এটার ভেতর বাহির সবটাই জানেন। আপনার উত্থান মানে ক্রিকেটার হওয়ার একটা মানে আমি বলবো যে রুটিনের মধ্যে আপনি গেলেন বিকেএসপিতে। এই বিকেএসপি দিনগুলো একটু বলবেন, এবং বিকেএসপি নিয়ে আর কি কি করণীয় আছে, বিকজ এরকম একটা ইনস্টিটিউশন বাংলাদেশে আর নেই ওই বয়সের ছাত্র মানে স্টুডেন্টদের জন্য। বিকেএসপিতে তো এখন আসলে অনেক পরিবর্তন এসেছে। আসলে অনেকদিন বিকেএসপির সাথে ওভাবে যোগাযোগ না থাকার কারণে আমি ঠিক জানি না যে এখন কোন ধরনের কিংবা কিভাবে রান হয় বিকেএসপিতে। বাট আমার স্মৃতি তো মানে যদি আমি বলি, আমার সব মজার স্মৃতি মেমোরিজ আপনি বলতে পারেন বিকেএসপিতেই, তার 70-80%। কারণ আমার মানে অনেক 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 ভালো সময় কেটেছে, মানে আমার বেস্ট টাইম বলতে পারেন আমার লাইফের। মানে ক্রিকেট কিংবা ফ্যামিলি লাইফ এগুলো বাদ দিলে আমার বেস্ট সময় কেটেছে আসলে বিকেএসপিতেই। মানে আপনি তো বিকেএসপিতে আসার আগেই মানে আপনার জীবনে সাফল্য তো সব সব লেভেলে যেটা করতে চেয়েছেন সেটাই করতে পেরেছেন। বিকেএসপিতে তো একটা কম্পিটিশন হওয়ার কথা আপনার সাথে ক্লাসমেট যারা বা সিনিয়র জুনিয়র যারা আছেন, সেই কম্পিটিশনে আপনি সবাইকে বিট করতে থাকলেন। এটা কি আপনার বিকেএসপিকে উপভোগ করার আরো বড় একটা কারণ কিনা? সেটা একটা কারণ, বাট আমি বলবো না যে সবাইকে বিট করতে পারলাম কি না। কারণ বিকেএসপি তে কম্পিটিশনটা অনেক বেশি, মানে বিকেএসপি টিমে খেলা আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি ডিফিকাল্ট আন্ডার 15-17 অথবা 19 খেলা থেকে ন্যাশনাল টিমে। সো বিকেএসপি টিমে চান্স পাওয়াটা আসলে অনেক বেশি টাফ, চ্যালেঞ্জিং ছিল। বাট আমাকে মনে হয় যে আমার লাইফের অনেক বড় একটা শিক্ষণীয় জায়গা ছিল। আমার লাইফের মানে 5-6 বছর বেস্ট টাইম কেটেছে। হ্যাঁ, মেবি ফার্স্ট 2-3 মাস আমি অনেক স্ট্রাগল করেছি ইউজ টু হওয়ার জন্য ওই সময়টাতে। বাট যখন আমি ইউজ টু হয়ে গিয়েছি, মানে আই হ্যাড এ ফ্যান্টাস্টিক টাইম। মানে আপনি ক্যাডেট 375 যদি ভুল না করে থাকি, 370 ক্রিকেট 370। মানে আপনার কি মনে হয় যে বিকেএসপি, যেহেতু আমি বলছি একটাই ক্রীড়া সংস্থা বাংলাদেশে, ক্রীড়া শিক্ষার প্রতিষ্ঠান, এটাকে আরো আধুনিকায়ন করা যেত, সেন্টার ফর এক্সেলেন্স করা যেত? হ্যাঁ, সেটা এখনো তো সম্ভব, করা যেত, এখনো সম্ভব। এবং এখানে সব ধরনের টেকনোলজি ইউজ করে আসলে এটাকে একটা সায়েন্টিফিক ওয়েতে যদি রান করা যেত, আমার মনে হয় যে আমাদের দেশের স্পোর্টস পার্সনরা অনেক বেশি উপকৃত হতো, যেটা আসলে অন্যান্য দেশে সব জায়গায় একটা আছে বলে আমার কাছে মনে হয়। যে সেন্টার ফর এক্সেলেন্স কিংবা এই ধরনের একটা নাম দিয়ে ওখানে মানে প্রতিটা স্পোর্টস গুলো আমাদের দেশে আছে, কিংবা যেগুলোর আমাদের সম্ভাবনা আছে, যেগুলো আমাদের দেশে অলিম্পিকে যেতে পারে, ক্রিকেট ফুটবল স্বাভাবিকভাবে আমাদের দেশে বড়, এই জায়গাগুলোতে কিভাবে আরো ইনহ্যান্স করতে পারে প্লেয়াররা তাদের পারফরমেন্স, প্রতিটা জিনিস টেস্টের মাধ্যমে তাদেরকে দেখানো এবং তাদেরকে সেই দিক দিয়ে কাজ করানোটা একটা বড় প্ল্যাটফর্ম বলে আমি মনে করি বিকেএসপি। যদি সেটা করা যায়, এখন পর্যন্ত ওই অবস্থাতে গিয়েছে কিনা আমি জানি না, বাট আমি শিওর এটা করা খুবই পসিবল। না, বিশেষ বিশেষ খেলায় বিদেশি কোচ এসছেন এবং বাংলাদেশের সব খেলাতেই বিকেএসপি মানে ওই কোচের বিষয় না, এটা টেকনোলজির বিষয়টা অনেক বেশি, অ্যানালাইসিস করার বিষয়টা অনেক বেশি, যে এই প্লেয়ারটা এইভাবে বল করছে কি কারণে এর বলটা 5 কিলোমিটার কিংবা 5 মাইল কম স্পিডে যাচ্ছে, কথার কথা, কিংবা এর ব্যাট সুইংটা এখান থেকে আসছে কিভাবে, আরেকটু উপরের ব্যাটটা কিংবা নিচে আসলে কিংবা সাইড থেকে আসলে আসলে আরো বেশি বা ফোর্স পেতো, আরো বেশি সুইং হতো, আরো 10 মিটার দূরে গিয়ে বলটা পড়তো যখন ইম্প্যাক্ট হতো, কিংবা ইম্প্যাক্টের জায়গা কোথায় হচ্ছে যে কারণে আসলে বল